জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয়, তা তো বলতে পারেন এমন একটা কথা যেটা আজকালকার সময় প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে পরিবারের মধ্যে এগুলো দেখা যাচ্ছে। ঠিক যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবারের কারোর কাছ থেকে যেমন শুনতে পাই না যে তুমি কি আদৌ আমায় ভালোবাসো, আদৌ আমাকে কেউ ভালোবাসে। এমনকি জিনিসটা এমনই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে এই কথা শুধু যে প্রাপ্তবয়স্ক যারা, কিংবা যারা, আমরা সহজ কথা বলতে গেলে আমরা বলি না যে এরা বড় হয়েছে, শুধু যে আজকাল তারাই বলছে তা নয়। এটা এমন একটা স্তরে গিয়ে পৌঁছেছে যেখানে বাচ্চারাও পর্যন্ত তাদের বাবা মাকে, বাড়ির লোকজনকে একদম স্পষ্টভাবে বলছে, আদৌ তোমরা আমায় ভালোবাসো। আজকে আমরা তাই এই ভালোবাসা নিয়ে এমন কিছু কিছু কথা শুনবো যেগুলি জানা বর্তমানে আমাদের কিন্তু এগুলো প্রয়োজনীয়। তা না হলে পরিবারে বলতে পারেন সেই দানা বেঁধে থাকার যে গল্পটা, সেটা কিন্তু বলতে পারেন তৈরি আর হবে না, যদি না এই কথাগুলি আমরা শুনে চরিত্রগত করার চেষ্টা করি। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিল আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। ভালোবাসা জীবনে চায় না এমন মানুষই হয়তো পৃথিবীতে নেই। প্রত্যেকেই জীবনে দেখবেন ভালোবাসা চাইই চায়, কারো না কারোর কাছ থেকে সে ভালোবাসা চায়। আলটিমেটলি যেখান থেকে সে ভালোবাসা পায় সেখানেই সে মন খুলে নিজের কথা বলে, নিজেকে ব্যক্ত করে। আর যেখানে তা পায় না সে, সেখানে সে নিজেকে খুবই আনকমফোর্টেবল ফিল করে, যার ফলে নিজেকে সেখানে সে জাহির করতে পারে না, নিজের কথা সে বলতে পারে না, নিজেকে ব্যক্ত করতে পারে না। তাহলে এই ভালোবাসা একটা এমন জিনিস যে কারণে শ্রী ঠাকুর এবারে যাই বলেছেন, যত কথাই বলেছেন, আমরা একটা জায়গায় দেখছি না যে ঠাকুর একটা জায়গাটাকে যেখানে ধরেছেন তা হচ্ছে ভালোবাসা। এই জিনিসটাকে ঠাকুর এমনভাবে পয়েন্ট আউট করেছেন যেখানে ঠাকুর বলছেন, যদি এখন অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের জীবনে পরিবর্তন যদি আনার গল্পটা যদি অন্তত আমরা ভাবতেও যদি চাই, তাহলে আগে আমায় সেই ভালোবাসার গল্পটা তার সাথে রচনা করতে হবে। যেখানে যেমনভাবে যতটুকু দরকার সেখানে কিন্তু আমি যদি তার সাথে আগে একটা সম্পর্ক যদি না তৈরি করি, তাহলে কিন্তু সে আমার কথা আদৌ কি শুনবে, সে আমার কথাটাকে আদৌ কি পাত্তা দেবে। দেখবেন আমরা তার কথাই জীবনে শুনি যাকে জীবনে হয় আমি মান্যতা দিই, যাকে আমি মেনে চলি, যাকে আমি চিনি, যারা হয়তো আমার থেকে একটু বয়সে বড়, আর যাদের সাথে বলতে পারেন আমার সম্পর্কটা, যেখানে আমি মন খুলে কথা বলি, যেখানে হৃদ্যতাটা খুবই গভীর হয়ে আছে। এই সব ক্ষেত্রেই মানুষ কিন্তু একমাত্র কথা শুনতে চায়। তা না হলে বর্তমানে কেউ যদি মাইক ধরে রাস্তায় যদি কেউ গিয়ে বলে আর ইন্টেলেকচুয়াল কথা যদি বলতে থাকে, মানুষের ফুরসত নেই, আর মানুষ চাইবেও না যে সেগুলো শুনবে। তার কারণ বর্তমানে সবাই চায় হচ্ছে হলো যাতে কমের মধ্যে বেশি পাওয়া। একটা এমন গল্প তৈরি হয়েছে বর্তমানে যেখানে পাওয়ার আশা অনেক, কিন্তু আমি সেক্ষেত্রে ইনভেস্ট
খুবই কম করব। তা যেমন টাকা ঠিক সময়ও তেমন। আর এই জিনিসটাই কি করে না, মানুষকে এমনই করে তুলছে যেখানে কিন্তু মানুষ তার জীবনটাকে সব সময় কিন্তু ফিল করতে পারে না। তাই ব্যালেন্সড লাইফ এই কারণেই ঠাকুর বলেছেন যেখানে যেমনভাবে প্রয়োজন। এই যে কম সময়ের ভিতরে যে একটা বিশাল কিছু একটা পাওয়ার যে আশা, কম সময়ের মধ্যে একটা কিছু করা, এটা যে তা বলে দরকার নেই তা না। ঠাকুর কিন্তু তড়িৎ কর্মা হতে বলেছেন। এই কথাটা নিয়ে দাদাও সেদিন বলছিলেন যে তড়িৎ কর্মা হওয়া তো খুবই ভালো। তাতে কি হয়, ডিসিশন মেকিংও খুবই ফাস্ট হয়। কিন্তু এই জিনিসগুলো কোথায় কেমনভাবে কতটুকু আমি প্রয়োগ করব সেইটার যদি বোধ না থাকে, তাহলে আমি ওই তড়িৎ কর্মা হতে গিয়ে এমনই কর্ম করে বসবো যেখানে কর্মটাই আর ঠিক হলো না। বারবার সেখানে হয়তো ফেলিয়ার আসছে, বারবার সেখানে হয়তো আমি কি দেখছি না, সেই কর্মের ভিতর দিয়ে আমার যেটা প্রাপ্তির আশা আছে, যেটা পাওয়ার জন্য আমি এটা করছি, সেটাই আর ঘটবে না। তাই যে বিষয় ছিলাম, এই কারণে আমাদের এই যে ভালোবাসার এই গল্পটা, ভালোবাসাটাও ঠিক এমনই একটা জিনিস, মানুষ যেখান থেকে তাই সেটা পায়, সে সেখানেই গিয়ে কিন্তু নিজেকে যুক্ত করে রাখে। দেখবেন পরিবারের ভিতরে যত দিন যাচ্ছে আমরা কি দেখছি, ফ্যামিলিগুলো আস্তে আস্তে সাইজে ছোট হয়ে হয়ে আসছে। এই কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বেশ বহুদিন আগেই একটা জায়গায় বলছেন, যত দিন যাবে আগামীতে পরিবারে আমরা যে জিনিসগুলি দেখতে পারবো, সাধারণত তখন ম্যাক্সিমামটাই হয়তো এমনই দেখা যাবে, ফ্যামিলিগুলো আস্তে আস্তে এক একটা মাইক্রো ফ্যামিলিতে পরিণত হচ্ছে। এত বড় একটা ফ্যামিলি এবারে সেখান থেকে ছোট ছোট এক একটা মাইক্রো হয়ে যাচ্ছে, সেপারেট, আলাদা হয়ে নিজেকে তারা এমন করে গড়ে তুলছে, সেখানে তারা একই ফ্যামিলি থেকে যে বিলং করছে তখন তো বোঝাটাও এমনকি মুশকিল হয়ে পড়বে। তাই এই যে মাইক্রো ফ্যামিলি, এখানে যে জিনিসগুলি হয়তো বর্তমানেও কিছু কিছু শুরুও হয়ে গেছে, এমন কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে না, বিশেষ করে নেক্সট জেনারেশনের ক্ষেত্রে এমন অসুবিধাকর একটা জিনিস তাদের জন্য তৈরি হচ্ছে, যে জিনিসটা পরিবার যখন বড়, যে জিনিসটা তারা সেই পরিবারের কাছ থেকে একটা স্বাভাবিক রকমে পেয়ে যেত, এখন সেই জিনিসটাই তারা পাচ্ছে না। ঠিক যেমন একটা কথার কথা, এই কথাটা একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবী বলছিলেন। একটা বলতে পারেন দম্পতি, তারা তাদের সন্তানকে নিয়ে এসছেন। নিয়ে আসার কারণটা কি, তাদের একটা নিবেদন, তা হচ্ছে হলো তার সন্তান সে ঠিকঠাক মতন করে কথা বলতে পারে না, সে কথা বলতে গিয়ে আটকে আটকে যায়, আর ওই রকম বিভিন্ন রকম সমস্যা আছে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব জিজ্ঞাসা করেন, বাড়িতে কে কে থাকে, বাড়িতে কারা কারা থাকে? তখন তারা বলে যে অর্থাৎ সেই দম্পতি, অর্থাৎ স্বামী স্ত্রী আর তার সন্তান, আর সেই সন্তানের জন্য বলতে পারেন বাড়িতে একজনকে রাখা হয়েছে তার দেখভালের জন্য, কিংবা সহজ কথা বলতে গেলে তার যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, বাচ্চাটার যাতে দেখভাল হয়, সেই কারণে একজনকে রাখা হয়েছে। এতটুকুই বাড়িতে তাদের লোক সংখ্যা, তারা এই কজনই থাকে। তখন আচার্যদেব তাদের কি বলেন জানেন? দাদা তখন বলছেন, একটা কাজ তাহলে তুমি করো, বর্তমানে তোমার স্বামী আর তুমি দুজনেই যে প্রফেশনে আছো, সেখানে কি হচ্ছে, বাচ্চার সাথে তোমরা টাইম স্পেন্ড করতে পারছো না তেমনটা। কে আইটি ফিল্ডে আছে, কেউ অন্য ফিল্ডে আছে, কেউ কেউ তার প্রফেশন নিয়ে ব্যস্ত আছে,
যে যার মতন করে আছে। তাই তোমরা দুজনে বাচ্চার সাথে যে টাইমটা স্পেন্ড করতে পারছো না, যার ফলে তোমাদের এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে একটা বলতে পারেন অ্যালোননেস, অর্থাৎ একলা একলা যে একটা থাকার যে একটা গল্প এমনই হয়েছে। বাচ্চাটা কমিউনিকেট করবে, কারোর সাথে কথা বলবে, এই জিনিসটা নেই। ছোটবেলায় দেখবেন বাচ্চাদের যখন একদম তারা যখন মুখ যখন তাদের আস্তে আস্তে খোলে, যখন তারা কথা বলে, তারা কিন্তু কোনো কথা বলে না, কিন্তু তারা রিয়্যাক্ট কি করে করে জানেন? তারা রিয়্যাক্ট করে ইমোশনে। এই কারণেই বাচ্চাদের সামনে দেখবেন আমরা হেসে হেসে কথা বলি। কেন? যাতে আমার হাসা দেখে সেও যাতে হাসবে। আমি যে কথা বলছি সে হয়তো কথাটাকে শুনছে, কথাকে শোনার ভিতর দিয়ে সেই কথায় যদি আমি হাসি, সেও তখন হেসে শুধু হয়তো হি 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 করবে, বা সে তার মতন করে একটা নর্মাল একটা সাউন্ড বের করবে। হয়তো আমরা সেই ভাষাটা তখন তার বুঝতে পারছি না, কিন্তু তখন সে তার মতন করে সেটাকে বলল। জিনিসটা কি হয়, আস্তে আস্তে যখন এটা চলতে থাকে, বাচ্চা সেটা শুনে শুনে এমনভাবেই তার ব্রেন সেটাকে মেমোরাইজ করে, তার ব্রেন এমন করেই তখন তার মস্তিষ্ক গড়নটা এমনই হয়, যার ফলে বলতে পারেন প্রকৃতিটা এতটাই সুন্দর, বলতে পারেন ভগবান সৃষ্টিটাকে যে রচনাই করেছেন এমনই বলতে পারেন একটা গল্প দিয়ে, যেখানে একটা বাচ্চা অ আ ক খ না শিখেও বাড়িতে সে সবার সাথে কথা বলছে, বলে না? তাহলে এই যে এই জিনিসটা মাইক্রো ফ্যামিলি যত হবে, এই জিনিসটা কি সে পাবে? এটা খুবই স্বাভাবিক, একটা লজিক্যাল একটা ব্যাপার। আর এইটাকে নিয়ে দেখবেন এখনকার দিনে আমরা কি ডাক্তারের কাছে দৌড়াচ্ছি। এইটাকে নিয়ে এমন সমস্যা, এমন জটিল একটা প্যাচ আমাদের তৈরি হয়েছে, যেটাকে নিয়ে আমরা এত বেশি ঘাবড়াচ্ছি, এত বেশি ভাবছি যে বাচ্চাটা কেন কথা বলতে পারছে না, বাচ্চাটা কেন নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, কথা বলতে গিয়ে কেন আটকে যাচ্ছে। তার যত কারণ থাকতে পারে, একটা খুবই সিম্পল একটা জিনিস দাদা দেখিয়ে দিলেন, হয়তো এতটাই সিম্পল যেটা আমাদের কাছে আমাদের লাইফস্টাইলটার জন্যই এটা আমাদের কাছে বঞ্চিত হয়ে ওঠার একটা বলতে পারেন কারণ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে এবারে সেই বাচ্চাটাও বাড়িতে তো এইরকম একটা চলছেই, যার ফলে সে নিজেকে যে একটা সেরকম করে গড়ে তুলবে, কমিউনিকেট করবে, সে করতে করতে নিজেকে যে কথা বলানো, নিজে যে কথা বলবে সেই জিনিসটা, সেটা তো গেল। দ্বিতীয়ত একটা যে ভালোবাসা পাওয়া, সেটাও তারা কি না বাবা মার কাছ থেকে কিংবা পরিবারে তখন কারোর কাছ থেকে তেমন হয়তো খুব একটা পাচ্ছে না। কেন? তার কারণ হয়তো বাড়িতে যাকে রাখা হয়েছে বাচ্চার দেখভালের জন্য, বাচ্চার যেই 3-4 বছর হয়ে গেল, তখন আর হয়তো তাদেরকে রাখা হচ্ছে না। আস্তে আস্তে বাচ্চা তো বড় হচ্ছে, চিরকাল তো আর তার সেবা শুশ্রূষার জন্য রাখা হবে না, তা খুবই বলতে পারেন যখন কম বয়স থাকে তখন রাখা হয়। এবারে সেই যে একটা জিনিস হলো, সেখানে সে সেই মানুষটাকে যাকে সে ছোটবেলা থেকে পেয়েছিল, অর্থাৎ তার বলতে পারেন সেবা শুশ্রূষার জন্য, তার দেখভালের জন্য যাকে রাখা ছিল, 3-4 বছর পরে সে আবার নেই। যার ফলে সে তাকেও আর পাচ্ছে না, বাবা মাকে তাকেও সারাদিনে তেমনভাবে পাচ্ছে না। যার ফলে কি সে জীবনে ভালোবাসার গল্পটা কি তাও বুঝতে পারছে না, ইমোশনটা কি তাও বুঝতে পারছে না। মাইন্ডটা এক প্রকার ব্ল্যাঙ্কের মতন কাজ করছে। গল্পটাকে বুঝতে হবে। এই যে ভালোবাসার এই যে খাঁকতি, এইবারে এই জিনিসটা যদি একটা ফ্যামিলি যদি একটু বড় থাকতো, তাহলে সেক্ষেত্রে কি এতটা হতো? বাড়িতে ধরা যাক ঠাকুরদা আছেন, ঠাকুমা আছেন, কিছু না হলো তারা যে গল্প করতেন, গল্প করার সাথে সাথে কথা বলতেন, তারাও সেই তাদের নাতির সাথে নাতনির সাথে যে খেলতেন, এর ভিতর দিয়ে বাচ্চাটা অনেক কিছু শিখে যেত, তাই না? কিন্তু এই জিনিসগুলো থেকে সে বঞ্চিত হচ্ছে। বরঞ্চ এখন কি হচ্ছে, এখন মাইক্রো ফ্যামিলিতে পরিণত হয়ে গিয়ে একটা দম্পতি, সেখান থেকে নেক্সট জেনারেশন হয়তো তাদের প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান এরকম হচ্ছে। এখানেও আবার আরেকটা ঝামেলা, তা হচ্ছিল কি দেখা যাচ্ছে এই প্রথম সন্তান
সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে দ্বিতীয় যখন আবার একটা কোনো সন্তান চলে আসছে, সেক্ষেত্রে যদি দ্বিতীয় কোনো সন্তান আসছে, প্রথম সন্তান যে, সে আবার ভাবছে আমাকে কি কেউ তাহলে ভালোবাসে না, আমার জীবনে কি তাহলে কেউ নেই। একটা বাচ্চার মনই জায়গায় দাঁড়াচ্ছে, তার মানে আমরা ভাবতে পারছি জগৎটা কোন দিকে টার্ন হচ্ছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। ঠাকুর এমনি এমনি কিন্তু আসেননি, কোথা না কোথাও কিছু না কিছু তো কারণ আছেই, তাই না? প্রসঙ্গটা কেন এইখানটায় আমরা এসে দাঁড়ালাম, প্রসঙ্গটা শুনতে শুনতে, আজকে এক দম্পতি তারা তাদের দুই সন্তানকে নিয়ে এসেছেন। একদম বলতে পারেন এটি বাচ্চা মেয়ে, এবারে সেও চলো প্রথম সন্তান, তারপরে দ্বিতীয় আরেকজন আছে, সেটা একদম পুরো বলতে পারেন বেবি, আমরা বলতে যা বুঝি ঠিক সেই রকমই। এবারে তার বাবা মা কি নিবেদন করছেন জানেন দাদার কাছে? মা দাদাকে এসে বলছে যে আমার মেয়ে সব সময় আমায় বলে আমার জীবনে কেউ আমাকে ভালোবাসে না, আমার জীবনে আমাকে ভালোবাসা কাউকে আমি দেখতে পাই না, আমাকে কেউই ভালোবাসে না। মেয়েটাকে আমরা কি করে বোঝাবো যে আমরা যে তাকে কত ভালোবাসি? সমস্যাটা তাহলে কি? প্রথমে তো এটাই ভাবলে অবাক লাগে যে তাহলে কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়াচ্ছি, কোথায় গিয়ে আমাদের লাইফটা ঠেকছে। যাই হোক, যখন এরকম একটা নিবেদন হয়, মেয়েটি যখন সামনে বসে আছে, মেয়েটি যখন এইরকম কথা বলছে যে আমাকে জীবনে কেউ ভালোবাসে না, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তখন তার দিকে তাকিয়ে, সেই মেয়েটির দিকে তাকিয়ে তখন বলছেন আমি ওকে ভালোবাসি। কে বলেছে যে ওকে কেউ ভালোবাসে না? আমি তো ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি। এই যে জিনিসটা, দেখবেন এইটার জন্যই তো আমরা কত কী না যে করতে চাই। কেন আমরা তার পানে ছুটে আসি, কেন আমরা তার এক কথাতে আমরা নিজের মনটাকে এমন গড়ে তোলার চেষ্টা করি যে তিনি বলেছেন মানে আমাকে করতে হবে, তিনি চেয়েছেন মানে আমাকে এটা করতে হবে, তাকে খুশি করার জন্য করতে হবে, তিনি আমায় ভালোবাসেন, তাই আমি যদি তাকে না ভালোবেসে যদি কাজটা না করি, তাকে যদি আমি বলছি ভালোবাসি অথচ তার বলা কাজ তিনি যা চাইছেন তা যদি এবারে আমি না করি, তাহলে তিনি তো মনে কষ্ট পাবেন, তার মনে তো ব্যথা লাগবে। এই যে এই জিনিসগুলি, এই কারণেই তো বর্তমান সময় আচার্য পরম্পরা, কারণ দিন যেমন যাচ্ছে ঠাকুর তো বাস্তবে জানতেনই, তাই না? যার ফলে তিনি এমনি এমনি তো এবারে আচার্য পরম্পরা রাখেননি। যাই হোক, তখন আচার্যদেব তার দিকে তাকিয়ে তখন বলছেন আমি ওকে ভালোবাসি। মেয়েটি তখন হাসে। জীবনে হয়তো সে ফিল করছে, তখন হয়তো সে মনে ভাবছে আমি এমন একজনকে দেখলাম, হয়তো আমি এইরকম ভাবে কারোর কাছ থেকে আমি এরকম কথা শুনিনি, কাউকে আমি এমন দেখিনি যে এই কথার মধ্যে এমন মিষ্টতা, এতটাই মধুরভাবে, এতটাই যেন মনে হচ্ছে এমনই ভালোবাসেন যেন আমি নিজেকে নিজে যতটা না ভালোবাসি তার চাইতে বেশি তিনি আমায় ভালোবাসছেন। না হলে ওইটুকু মেয়েও কথাটাকে বুঝে কেন হাসছে, তার কারণ সে সেটাকে ফিল করছে, অনুভব করছে, তার ভালোবাসাটাকে সে তখন এনজয় করছে। এটাই হলো ভালোবাসার প্রভাব। তারপরে দাদা তাকে বলেও দেন, অর্থাৎ তাদের সেই দম্পতিকে, যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি ওর মনে যেটা ক্রিয়েট হচ্ছে তা হলো দ্বিতীয় সন্তান যে এসছে, সে এসে যাবার পর সে তখন ভাবছে যে ওকেই এবারে বাবা মা সবচাইতে বেশি ভালোবাসছেন। বাবা মা তাকে এতটাই ভালোবাসছেন তার কারণ যেহেতু এখন ছোট আছে, বাচ্চা আছে, তার চাইতে তো বাচ্চা, অর্থাৎ
তার প্রথম সন্তানের থেকে তো দ্বিতীয় সন্তানের বয়সটা কম, যার ফলে তার প্রতি একটু বেশি ভালোবাসা। তাহলে আমাকে বুঝি আর তেমন ভালোবাসছেন না। এই কারণে এইখানে একটা এমন এনার্জি দরকার, অর্থাৎ এইখানে চাই হচ্ছিল পিতার মধ্যে, বাবার মধ্যে এমন সুপার এনার্জি দিতে হবে যাতে মেয়ে সেটাকে ফিল করতে পারে, যাতে তার সেই প্রথম সন্তান অর্থাৎ সেই মেয়েটি যাতে বুঝতে পারে যে তার বাবা যে তাকে কত ভালোবাসেন। এমনি এমনি আমরা একটা জিনিস দেখতে পাই না যে জগতে, যে একটা ছেলের তার মায়ের প্রতি কেমন ভালোবাসা, আবার একটা মেয়ে তার বাবার প্রতি কেমন ভালোবাসা, কেমন টান। আদতে এটা প্রকৃতিরই একটা বলতে পারেন তৈরি করে থাকা একটা দারুণ একটা বলতে পারেন সম্পর্ক, যার ফলে তো ঠাকুর বলেছেন না যে মায়ের উপর টান ছেলের আর পিতার উপর টান পিতার উপর এটা মেয়ের, কেন? এগুলো একটা একটা বিজ্ঞান আছে। যাই হোক, তো সেই কারণের জন্যই দাদা তখন বলেন, তাই আপনার পিতা হিসাবে, বাবা হিসাবে আপনাকে এইখানে খুবই সাংঘাতিক একটা স্ট্যান্ড নিতে হবে। আপনাকে এমন সুপার এনার্জি করতে হবে যেন আপনার মেয়ে সেটাকে ফিল করতে পারে, যেন সে বুঝতে পারে যে হ্যাঁ, আমাকেও যে তারা যে কতটাই না বেশি ভালোবাসছেন। এই না যে তারা আমাকে বাদ দিয়ে শুধু, অর্থাৎ তার ছোট বোন হোক ছোট ভাই হোক, তাকেই যে শুধু ভালোবাসছেন। তার কারণ এখন তো সে বাচ্চা মেয়ে, এখন তো তার মধ্যে এসব আসবেই স্বাভাবিকভাবে, তার কারণ সেই জিনিসটা সে পাচ্ছে না, তাই না? এইগুলো কিন্তু বলতে পারেন বর্তমান সময় এমন এক একটা সিচুয়েশন যেগুলো ওভারকাম করা, ট্যাকেল করাও বলতে পারেন খুবই মাঝে মাঝে জটিল হয়ে দাঁড়ায়। অথচ আগেকার দিনে আমরা এসব জিনিসকে এত দেখতে পেতাম, এত শুনতে পেতাম না। কেন? তার কারণ জিনিসটা তখন একটা স্বাভাবিক ওয়েতে চলে আসছিল। কিন্তু বর্তমানে জিনিসটা এমনভাবেই ঘটছে, এমনভাবেই দিন যাচ্ছে, যেখানে এমন কিছু কিছু পরিবর্তনের দরুন সেই স্বাভাবিক জিনিসগুলোই আমাদের কাছে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। যার ফলেই তো তিনি, তার কারণ জীবনের কোন দিকটা কোন মোড়ে কেমন করে ঘোরাতে হয় সেটা হয়তো সব ক্ষেত্রে আমাদের মাথায় আসে না। আমরা যে জিনিসটাকে অত্যন্ত জটিলভাবে দেখছি সেটাকে তিনি খুবই সহজ আর প্রাঞ্জলভাবে তিনি দেখে আমাদের বলে দেন, তিনি তা আমাদের ধরিয়ে দেন। এমনি এমনি তো আচার্য নন, যার ফলেই তো আচরণে সিদ্ধ, তাই না? যাই হোক, পরমিতা রাধুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।